পুলিশ কখন গুলি চালাতে পারে? পুলিশ যখন গুলি চালায় রাইট অফ প্রাইভেট ডিফেন্স প্রথমত নিজের আছে। আদারওয়াইজ মনে করুন একটা জায়গাতে কোনো হোস্টেজ করে রেখেছে কাউকে, এটা হয়তো কোথাও বোম দিয়ে উড়িয়ে দেবে, বা মনে করুন এই যে IC-814 যেটা আমাদের হাইজ্যাক হয়েছিল, হাইজ্যাক করে প্লেন নিয়ে গেছে, সেখানে হয়তো তাদের ক্ষতি করে দেবে, মেরে দেবে বা কিছু করবে, বা কাউকে ধরে রেখেছে তাকে মেরে দেওয়ার উপক্রম করেছে, তখন পুলিশ এনকাউন্টার মানে একটা তো সেলফ ডিফেন্সে চালাতে পারে, আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালাতে পারে। বিএনএস সেকশন যেটা 34 থেকে 44 এর মধ্যে ক্লিয়ারলি মানে এক্সপ্লেন করা আছে যে কোন কোন সিচুয়েশনে করতে পারে। যে 30 এতে হচ্ছে গিয়ে রাইট অফ প্রাইভেট ডিফেন্স হচ্ছে ফার্স্ট, সেখানে হচ্ছে অন্য কোনো জায়গাতে বড় কোনো দুর্ঘটনা ঘটাতে পারে, একটা বোম ফেলছে বা বোম মেরে কাউকে মেরে ফেলতে যাচ্ছে বা অন্য কাউকে গুলি চালাচ্ছে, সেরকম ক্ষেত্রে অন্যের লাইফ বাঁচাবার জন্য করতে পারে, নিজের লাইফ তো বটেই, অন্যের লাইফকেও বাঁচাবার জন্য এটা করতে পারে, এটা লতেই রয়েছে। তো মোস্টলি আমরা দেখেছি যে এনকাউন্টার যেগুলো হয় সেগুলো হচ্ছে রাইট অফ প্রাইভেট ডিফেন্সের জন্য। আগে এটা 96 IPC-তে ছিল, 46 CRPC-তে ছিল, এখন BNS 34 to 44 এর মধ্যে এটা এক্সপ্লেন করা আছে, এনিউমারেট করা আছে। যে প্রভাস মণ্ডলকে নিয়ে আসা হয়েছিল সূর্যপুরের সেখানে, এবং সে নাকি, যেটা আমরা জানতে পারছি, যে একজন পুলিশ অফিসারের রিভলভার সে বের করার চেষ্টা করছিলেন, তখন রিভলভার বের করে গুলি করার চেষ্টা করছিল সে, তখন আরেকজন অফিসার তার দিকে গুলি চালিয়েছে। আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই যে আমরা সাধারণত যেটা দেখি যে পুলিশের যে অংশে রিভলভারটা রাখা থাকে, যে খাপের মধ্যে, সেখানে একটা বাটন থাকে, তারপরে সেটাকে আটকানো থাকে কোমরের সঙ্গে, সেটা বার করা কি এতটা সোজা? খুব সহজ তো নয়। তো এইটা আমি ঠিক প্রভাস মণ্ডলে কি আন্ডার হোয়াট সার্কামস্টান্সেস এটা হয়েছে বা ঠিক কী পরিস্থিতি তৈরি হয়েছিল আমি জানি না, এটা নিশ্চয়ই এনকোয়ারি হবে, কারণ পুলিশ এনকাউন্টার হলেই অনেকগুলো রুল ফলো করতে হয়। কি সেটা যদি বলেন। দেখুন, ইমিডিয়েটলি লোকাল ম্যাজিস্ট্রেটকে জানাতে হয়, এটা জুডিশিয়াল এনকোয়ারি হয়, পুরো জিনিসটাকে পুরো করে কর্ডন করে পুরো জায়গার ওখানকার একটা পঞ্চনামা তৈরি করতে হয়, যে সিচুয়েশানটা হয়েছে এক্সপ্লেন করতে হয়, একটা FIR করতে হয় সঙ্গে সঙ্গে, মানে যত কুইকলি অ্যাজ পসিবল একটা FIR করতে হয়, এবং ইনভেস্টিগেশনটা ওই থানার কেউ করবে না, নর্মালি অন্য একটা ইউনিট, মেবি ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট হতে পারে, বা ওই জেলারই কেউ করবে, সিনিয়র পুলিশ অফিসারের তত্ত্বাবধানে। অ্যাটলিস্ট যে এনকাউন্টার করছে তার থেকে র্যাঙ্কে সিনিয়র হতেই হবে, এটা একদম লতেই আছে, এবং এটা অন্য ইউনিটের কেউ একটা ইনভেস্টিগেশনটা করবে, এটা একটা নিয়ম। একটা জুডিশিয়াল ইনকোয়ারি হবে বললাম, যদি কেউ সঙ্গে থাকে, ইনজিওর থাকে, তাকে ইমিডিয়েটলি মেডিকেল এড দিতে হবে, ট্রিটমেন্ট দিতে হবে, এবং তার একটা স্টেটমেন্ট রেকর্ড করতে হবে জুডিশিয়ালি, ম্যাজিস্ট্রেটকে দিয়ে জুডিশিয়ালি তার স্টেটমেন্টটা রেকর্ড করতে হবে। প্লাস যদি ট্রিটমেন্টের জন্য ফ্যাসিলিটেট করতে হবে, প্লাস উইদিন 24 আওয়ার্স ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন এবং স্টেট হিউম্যান রাইটস কমিশনকে করতে হবে। এগুলো হচ্ছে গাইডলাইন্স আছে, সুপ্রিম কোর্টের খুব ক্লিয়ার গাইডলাইন্স আছে। অ্যাকচুয়ালি আপনি এটা হয়েছিল যে 1997-এ DK বাসু ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, সেখানে এই কেসে খুব ক্লিয়ারলি সুপ্রিম কোর্ট এগুলো কিছু ভার্ডিক্ট দিয়েছিল। তারপরে মহারাষ্ট্র ভার্সেস পাবলিক ইউনিটি ফর সিভিক লিবার্টিস বলে একটা আছে ইউনিট, তারা কেস করেছিল এগেনস্ট হচ্ছে স্টেট অফ মহারাষ্ট্র। কারণ এই মহারাষ্ট্রে দেখুন যে 95 থেকে 97-এ মানে মোর দেন 135 লোককে এনকাউন্টার করে মেরে দেয়, এবং খুব আনলাইকলি এগুলো। এটা নিয়ে সুপ্রিম কোর্টে জাস্টিস লোধা আছেন, জাস্টিস নারিমান, তারা একটা জাজমেন্ট দিয়েছিলেন 2014-এ, যে এই গাইডলাইনগুলোকে ফলো করতে হবে, যেগুলো আমি বললাম এগুলোকে ফলো করতে হবে, এবং তারা বলেছিলেন যে এগুলো এক্সট্রা জুডিশিয়াল কিলিং কিনা সেগুলোকে দেখতে হবে। তারপরে অনেক সময় কী হয়, এটা গ্লোরিফাই করার জন্য অনেক জায়গাতে পুলিশ অফিসারদের গ্যালেন্টারি অ্যাওয়ার্ড দেওয়া হয়, যদি কারো ইনস্ট্রাকশন গ্যালেন্টারি দেওয়া, গ্যালেন্টারি অ্যাওয়ার্ড দেওয়া যাবে না আনলেস সেটাকে জুডিশিয়াল এনকোয়ারিতে। যিনি এনকাউন্টার করছেন তার ভূমিকাও কি তাহলে যতদিন এই স্ক্যানারে আন্ডারে থাকছে, আন্ডার ইনভেস্টিগেশন, কারণ ওইটা জুডিশিয়াল এনকোয়ারি হবে, প্লাস একটা ইনভেস্টিগেশন তো হচ্ছেই, আপনি জানেন। ইনভেস্টিগেশনটা সিনিয়র অফিসার একজন করবে, সে কি রিপোর্ট দিচ্ছে, ফাইনাল ফর্মে যখন রিপোর্টটা দেবে, তার বিরুদ্ধে যদি চার্জশিট দিয়ে দেয়, তাহলে সেক্ষেত্রে তো 304 কালপেবল হোমিসাইডের মধ্যে চলে আসবে, তারপর সাজা হয়ে যাবে। ইভেন 2011-এ এই যে জাস্টিস মার্কেন্ডু কার্জু আছে, তার সঙ্গে মিশ্র, তার ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টে যখন ছিলেন, তারা বলেছিলেন যে দে শুড বি হ্যাংড। মানে এক্সট্রা জুডিশিয়াল কাস্টোডিতে খুবই স্ট্রিক্ট তারা ভিউ নিয়েছিলেন। তা বলছেন যে পুলিশ ইজ টু আপহোল্ড দ্য ল, নট টু ব্রিচ দ্য ল। আচ্ছা, মানে পুলিশ কাস্টাডিতে এনকাউন্টারের ঘটনাটা, পুলিশ ইজ দ্য এজেন্সি হু ইজ ইমপ্লিমেন্টিং দ্য ল অ্যান্ড টু আপহোল্ড দ্য ল, whereas they are taking law in their own hand. In that case, if it is proved, যদি মনে হয় যে এটা প্রুভড
যে ফেক এনকাউন্টার বা ফলস এনকাউন্টার দে শুড বি হ্যান্ড। তো যাই হোক, সেটা এখন নয়। হুমায়ুন সাহেব, যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম এবং যেখানটাতে আমরা থেমেছিলাম, যে এই যে ভুয়ো কথাটা কেন জুড়ে দেওয়া হয়, আমরা এটা তো বিভিন্ন perception একটা। রাজ্যের ক্ষেত্রে দেখেছি যে একটা পুলিশি perception আর কি, এনকাউন্টারকে অনেক ক্ষেত্রে ভুয়ো বলা হয়, কারণটা কি? কারণ ভুয়ো হয়তো অভিযোগ কিছু ওঠে আর কি। কিছু ঘটনা নিশ্চয়ই ভুয়ো হয়। এখানে যে প্রভাস মণ্ডলকে এনকাউন্টার করেছে এটা সম্বন্ধে আমি জানি না, সেজন্য না, আমরা এটাকে বলছি সেজন্য না, আমি মানে এটা বলতে অভিযোগ পারবো না। ওঠে বিভিন্ন সময় বিভিন্ন রাজ্যের বিভিন্ন বিভিন্ন ঘটনা হয়। নিয়ে অভিযোগ ওঠে। কাস্টডিতে হলে মানুষের সন্দেহটা একটু বেড়ে যায়। আচ্ছা, নর্মালি যখন এমনি এনকাউন্টার হয়, ফিল্ডে অনেক সময় এনকাউন্টার হয়ে যায়, কাজ করতে গিয়ে অনেক সময় এনকাউন্টার হয় টু সেভ পার্সোনাল লাইফ, টু সেভ লাইফ অফ আদার্স, এনকাউন্টার হয়ে যায়। কিন্তু যখন পুলিশ কাস্টডিতে থাকে তখনই মানুষের একটু সন্দেহটা বেশি জাগে, যে পুলিশ কাস্টডি থাকলে তাকে তো হ্যান্ডকাপ লাগায়, কোমরে দড়ি নিয়ে যায়, বিশেষ করে রাত্রে অড আওয়ার্স অফ নাইটে, তো উই আওয়ার্স অফ নাইট যদি নিয়ে যায় তখন তো ডেডেড ক্রিমিনাল যারা মার্ডার করেছে বা মার্ডার করেছে বা ডাকাতি করেছে বা অন্য খুব বড় ক্রিমিনাল, যেগুলো ডেডেড ক্রিমিনাল বলে যেটা বলি আর কি, হার্ডকোর ক্রিমিনাল, তাদের ক্ষেত্রে নর্মালি কোমরে দড়ি থাকে, হাতে হ্যান্ডকাপ থাকে। হ্যান্ডকাপ না থাকলেও একটা হাতে হ্যান্ডকাপ এবং তার সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়। ইন দ্যাট কেস যখন এটা হয় তখনই মানুষের সাসপিশনটা তৈরি হয়। তো এইখানে প্রভাস মণ্ডলের ক্ষেত্রে এক্স্যাক্টলি কী হয়েছিল জুডিশিয়াল ডিপার্টমেন্ট এনকোয়ারি করবে, বা যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছে ওনার যে করসপন্ডিং জুরিডিকশনে যে ম্যাজিস্ট্রেট পড়ে তাকে যাকে জানাবে সে এনকোয়ারি করবে, প্লাস একজন সিনিয়র অফিসার কিন্তু এনকোয়ারি করবে, এটার ইনভেস্টিগেট করবে, একটা কেস স্টার্ট করতে হবে অ্যাজ পার গাইডলাইন্স অফ দ্য সুপ্রিম কোর্ট। ঠিক আছে, এটা জাস্টিস লোধা এবং জাস্টিস নারিমান দুজনে 14 সালে এটা দিয়েছিলেন। আবার 23 সালেও এটাকে আবার করেছিলেন জাস্টিস, যখন এই যে বললাম যে আতিক আহমেদ যে ঝাঁসিতে পুলিশ কাস্টডিতে এনকাউন্টার তাকে মেরে দিয়েছিল, মার্ডার হয়েছিল, এই যে ইনফ্যাক্ট এটা যে মার্ডার, তিনজনে এসে মেরে দিল ওকে আর ওর ভাইকে। পরের দিন বা পরের দিন ওর ছেলে যে ছিল আশিক, ওখানে একজন কাকে কি একটা পাল, কি একটা ধরমপাল না কি এরকম একটা নাম ছিল, তার মার্ডার কেসে ওয়ান্টেড ছিল, আসাদকে এনকাউন্টার করে দিল। তো এগুলো নিয়েই মানে বিভিন্ন সময় এমনভাবে কিছু এনকাউন্টার হয়েছে, বিশেষ করে পুলিশ কাস্টডিতে, অন্যান্য স্টেটে, আমাদের স্টেটে তো আমি মনে করতে পারছি না। সেই জন্য একটা সাসপিশন মানুষের মধ্যে সবসময় থাকে। তো এই ক্ষেত্রে ঠিক কী হয়েছিল ইনভেস্টিগেশন করেই বলতে হবে, আন্দাজেই যে বললাম ভুয়ো হয়ে গেছে বা কিছু, এগুলো বলাটা ঠিক নয়। আগে তদন্ত হোক, তদন্ত হলে সব বেরোবে। এই যে প্রভাস মণ্ডলের কেসটা, এরকম কি কখনো হয় বা আপনাদের কাছে কি এরকম কখনো ইনস্ট্রাকশন আসে যে যখন কেউ পালাতে চায় পুলিশ কাস্টডিতে থাকা অবস্থায়, পুলিশ যখন গুলি চালায় হাঁটুর নিচে গুলি চালাতে হবে, এরকম কোনো ইনস্ট্রাকশন কি থাকে? না, একটা ইনস্ট্রাকশন ডেফিনেটলি আছে যে টু কজ ডেথ না করে হার্ট করো থাকে, টু অ্যাপ্রিহেন্ড দ্য ফ্লিইং অ্যাকিউজড পারসন, যে তাকে পালিয়ে যাচ্ছে, দৌড়ে পালিয়ে যাচ্ছে, তাকে হার্ট করো, গুলি চালাও, দিয়ে মানে এর নিচে, কোমরের নিচে, হাঁটুর নিচে গুলি চালাও, তার একটু অ্যাপ্রিহেন্ড হিম। কিন্তু যখন রাইট অফ প্রাইভেট ডিফেন্সে গুলি চালাচ্ছে, যখন সে আপনাকে মারতে উদ্যত হচ্ছে, তখন সেই স্কোপটা থাকে না। তখন একটা মানুষের যে যাকে মারতে যাচ্ছে, যারা পুলিশ অফিসারকে, তখন সে যে কোনো জায়গাতেই গুলি চালাতে পারে টু কজ ডেথ। ঠিক আছে, এটা লতেই পারমিট করা আছে।